সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু দ্য 7th এডিশন অফ TBFF 2025 আয়না। আজকের প্যানেল ডিসকাশন মেইনলি দুটো জিনিস নিয়ে আমরা করব। একটা হচ্ছে আমরা সেগমেন্ট ওয়াইজ শুরু করি কোয়েশ্চেনগুলো। সবার আগে আমি প্যানেলিস্টদের ইন্ট্রোডিউস করি, আর কারুর এখানে ইন্ট্রোডাকশনের দরকার নেই, তাও একবার ইন্ট্রোডিউস করি। শমিক চৌধুরী, ফিলাইনের ডিরেক্টর, আর সবাই এনাকে চেনে এখন। নানা হে এবং দোয়াশ এর নায়িকা, আরো অনেক ছবির নায়িকা, বাট আমাদের ভালোবাসায় নানা হে এবং দোয়াশের নায়িকা শ্রীতমা দে। অনুভব কাঞ্জিলাল, সবাই চেনে, মিলি, সম্পূর্ণা, অনেকগুলো অব্যক্ত, অনেকগুলো ছবি আছে। আর দোয়াশের নায়ক, আর নানা হে এবং দোয়াশের ডিরেক্টর, নারায়ণ কো ডিরেক্টর, and দোয়াশের ডিরেক্টর সায়ন বানার্জি, and legendary actor and theatre personality চন্দন সিং। কোনো ইন্ট্রোডাকশনের দরকারই নেই একদম। আজকের তাহলে সেগমেন্টটা আমরা শুরু করি। বাংলা সিনেমার দর্শক কি সত্যি হল বিমুখ, নাকি এটা শুধু একটা ধারণা? অনেক কথা এরকম উঠেছে, অনেক ওপিনিয়ন্স উঠেছে। অনেকে মাস বলেছে একরকম, আবার ইন্ডাস্ট্রির লোক বলেছে আর একরকম। তো সব থেকে আগে আমি জিজ্ঞেস করবো, সায়নদা তুমি শুরু করবে। আচ্ছা, বাংলা সিনেমার হল সংকট কতটা বাস্তব? আমি না শুরু করাটা ঠিক হবে না, কারণ আমি খুব একটা সিনেমার লোক নই। আমি ওই নজরুলের ভাষায় নারী বলে আমি নারী ঘেঁষা, নারী বলে নারী বিদ্বেষী, পুরুষ বলে আমি নারী ঘেঁষা। তো আমি খুবই কম সিনেমা করেছি, মাত্র 100। কিন্তু সিনেমার সঙ্গে যারা যুক্ত তারা এই ব্যাপারটা জানে। আমি একটা, যদি কেউ বলে থাকেন কথাটা, তাতে আমার একটা খুব অদ্ভুত এখন মিশ্র একটা ধারণা হয়ে গেছে। এই কারণের জন্য যে আমি একটা সিনেমায় অভিনয় করেছি মানিক বাবুর মেয়ে, যেটা এখানে দেখাচ্ছে, সেইটা নন্দনে 100 দিন চলেছে। তার মধ্যে প্রায় 22 দিন না 24 দিন ফুল হাউস নন্দন 1। এটা কি করে ঘটে মানে আমরা কেউ বুঝতে পারিনি। তাহলে কি এই ধরনের সিনেমাই দেখতে চাইছেন মানুষ? আবার উল্টো দিকে 6 সপ্তাহ চলেছে হচ্ছে বিভিন্ন, মানে ওটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, কিন্তু আমাদের এই সাউথ সিটি বা অন্যান্য হলে 6 সপ্তাহ চলেছিল। 6 সপ্তাহের মধ্যে আমি সাউথ সিটি সম্পর্কে জানি, সাউথ সিটির লোকজন বলছে যে এতটা ভালো বিক্রি, পাশে একজন ছিল। ফলত আমি না বুঝতে পারছি না কোন ধরনের সিনেমায় মানুষ দেখতে চাইছে। কারণ আমি সিনেমা সত্যি বলছি যে হলে গিয়ে আমি নিজেই দেখি না। তো ফলত আমার পক্ষে এই আলোচনাটা করাটা খুব, মানে এটা সম্পর্কে জানতে হবে রেগুলার বেসিসে কাদের বিক্রি হয়, কাদের বিক্রি হচ্ছে না, এগুলো সম্পর্কে আমার জানতে হবে। তবে আমি একটা জিনিস বলতে পারি, এটা নতুন করে বলার কিছু নেই। বিষয়বস্তু আজকের তারিখে বিষয়বস্তু ভালো হলে মানুষ কিন্তু দেখতে যাচ্ছেন। আমি আবার মানুষ বলতে কিন্তু বুঝি হচ্ছে কলকাতা শহরের বাইরের মানুষ। কলকাতা শহরের মানুষ বললে আমি ঠিক বুঝি না সেটা, মানে সারা পশ্চিমবঙ্গে দেখছে কি দেখছে না সেটাই আমার কাছে খুব জরুরি। কলকাতায় কিছু মানুষ দেখলো কি দেখলো না, এটা আমার কাছে খুব একটা জরুরি ঘটনা না। তো ফলত যারা বিষয়টা জানেন তাদের জিজ্ঞাসা করলেই ভালো হয়। সায়নদা, মানে এটা কি কিরকম বললেন, কন্টেন্টের জন্য না ওটিটির একটা খুব মেন প্রভাব যেটা পড়েছে তার জন্য? আদপে এই মুহূর্তে কলকাতা বা তথা পশ্চিমবঙ্গে মানুষজনের হলে গিয়ে সিনেমা দেখার অভ্যেসটা ক্রমশ কমে আসছে। এই যে কমে আসছে, এর পেছনে কিছুটা দায়ী অবশ্যই ওটিটি, কারণ মানুষের হাতে এখন সময় খুব কম। একটা কথা বলে নি, আমার মনে হয় সারা বিশ্বেই এটা কমছে। এটা শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে নয়, সারা বিশ্বেই
আমার অন্তত যেটুকু যেটুকু সামান্য অভিজ্ঞতা আছে অন্যান্য দেশে, সেই দেশগুলোতে গিয়ে দেখেছি সেখানে সিনেমা দেখতে খুব একটা লোকে হলে যায় না। কারণ বাড়িতেই এমন ব্যবস্থা ট্যাবস্থা হয়ে রয়েছে এখন, তাতে বাড়িতে বসেই লোকে দেখতে পছন্দ করে। আপনারা খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়া গুলোতে যে ভিডিও গুলো আপলোড হয় সেই ভিডিও গুলো না 3টে সেগমেন্ট দেওয়া আছে, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ড। অর্থাৎ যারা এই সোশ্যাল মিডিয়ার ভিডিও সেগমেন্ট গুলো তৈরি করেছেন যে কতক্ষণ দেখানো যাবে, তারাও এটা জেনেই তৈরি করেছেন যে মানুষের ধৈর্য কতক্ষণ থাকতে পারে, কারো 30 সেকেন্ডের ধৈর্য, কারো 60 সেকেন্ডসের ধৈর্য, কারো 90 সেকেন্ডসের ধৈর্য। তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ধৈর্যটা এত কমে গেছে যে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 1.25 ঘন্টা ছবি হলে বসে দেখবো সেই সময়টুকু নেই। তার চেয়ে বরঞ্চ সেটা যখন ওটিটিতে আসবে, আমি অফিস যাওয়ার পথে হাফ দেখবো, অফিস থেকে ফেরার পথে হাফ দেখবো, রান্না করতে করতে দেখবো, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে দেখবো। ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়েও চন্দনদার কথাটাকে আমি সমর্থন করি যে মানুষ ভালো কন্টেন্ট পেলে দেখতে যাচ্ছেন। আর আমরা যারা সিনেমাটা বানাচ্ছি, আবার আর যারা আমরা দর্শকও অবশ্যই, তারা অদ্ভুত ভাবে একটা সেগ্রিগেশন ক্রিয়েট করেছি দর্শকদের মধ্যে, যে এনারা কমার্শিয়াল ফিল্ম দেখেন, এনারা নন কমার্শিয়াল দেখেন, এনারা আর্ট ফিল্ম দেখেন। যদিও আর্ট ফিল্ম শব্দটা একেবারেই মানে ফেক শব্দ, আর্ট ফিল্ম বলে কিছু হয় না, সবটাই কমার্শিয়াল ছবি। এই যে সেগমেন্টটা ক্রিয়েট করেছি, আমরা যারা সিনেমা বানাচ্ছি তারা কখনো কখনো ভুলে যাচ্ছি যে আমরা কাদের জন্য বানাচ্ছি সিনেমাটা। আমি এরকম অনেক পরিচালককে বলতে শুনেছি যে আমার সিনেমা ওই লুঙ্গি টুঙ্গি পরে আসা লোকেদেরকে দরকার নেই আমার দর্শক হিসেবে। এটা যদি যারা ভাবছেন তারা ভুল করছেন, এই কারণে যে তাদের এটা ভাবা উচিত, তাদের এটা মনে রাখা উচিত যে স্বপন সাহা, ভবনাথ চক্রবর্তী, এই যে দুজন পরিচালক আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন একটা সময় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন যে সময় তারা একদম কমার্শিয়াল সিনেমা বানিয়েছিলেন, এবং সেই সিনেমাগুলো শহর এবং গ্রাম সমস্ত জায়গাতে হাউসফুল চলতো। এবং সেই গ্রামে বা সেই শহরগুলোতে বা মফস্বলগুলোতে যারা দর্শকরা আসতেন তারা মিক্সড দর্শক ছিলেন। আমরা পরিচালকরা দর্শকদের মধ্যে এই বিভেদটা তৈরি করেছি যে আমি একটা এমন সিনেমা বানাবো যে সিনেমাটা গ্রামের দর্শকদের মাথার ওপর দিয়ে যাবে, তারা কিছু বুঝবে না। আমার আরবানদের জন্য, আমার শহুরে দর্শকদের জন্য সিনেমা বানাচ্ছি। আমরা এতদিন জেনে এসেছি, শিখে এসেছি যে সিনেমা একটা নিজস্ব ভাষা। আমি চরিত্র কোন ভাষায় কথা বলছে সেটা বুঝতে না পারলেও সিনেমার গল্পটা শুনে, গল্পটা দেখে, পিকচারাইজেশন দেখেও একটা সিনেমাকে বোঝা যায়। কিন্তু ইদানিংকালের কিছু পরিচালক তারা কিন্তু তাদের সিনেমাটাকে দুর্বোধ্য করে ফেলছেন, কঠিন করে ফেলছেন, এবং অপ্রয়োজনে তারা এমন কিছু বিষয়ের অবতারণা করছেন সিনেমাটার মধ্যে যাতে দর্শকদের কাছে মানে তারা আত্মিকতাটা পাচ্ছেন না, দর্শকরা সিনেমাটার সঙ্গে একাত্ম বোধ করতে পারছেন না। ফলত তারা কি ভাবছেন, আচ্ছা ঠিক আছে, এটা ওটিটিতে যখন আসবে যে অংশটা আমার ভালো লাগছে না আমি টেনে টেনে এগিয়ে নিয়ে গিয়ে দেখবো। মজার ব্যাপার হচ্ছে এই যে বললাম যে দুর্বোধ্য, এর মধ্যে কিন্তু বেলাইন নেই। বেলাইন মানুষ লাইন দিয়ে দেখেছেন, বেলাইনে টিকিট কেটেও দেখেছেন, অথচ প্রচন্ড কঠিন একটা সিনেমা, ভীষণ কঠিন সিনেমা। কিন্তু আমি নিজে দেখতে গেছি, শ্রমিককে না জানিয়েই গেছি, শ্রেয়াকে না জানিয়েই গেছি। আমি দেখতে গিয়ে দেখেছি যে রাধা সিনেমা হল বৃহস্পতিবার দিন বিকেল বেলার 3:30 শো ছিল, সম্ভবত 3:30 শো হাউসফুল, একটা উইকডেজ 3:30 শো রাধা সিনেমা হল বেলাইন হাউসফুল গেছে। হ্যাঁ, এবং তখন আমাদের কলকাতার টেম্পারেচার 47 ডিগ্রি। আমি হল থেকে বেরিয়ে শ্রেয়াকে বললাম যে শ্রেয়া, আমরা এখানে একটু আগে বেরিয়ে এলাম পুরো স্ক্রলিংটা না দেখে, এন্ডস্ক্রোলটা না দেখে, এটা দেখার জন্য যে কারা দেখতে এসছে সিনেমাটা, দর্শকরা কারা। দর্শকরা যখন বেরোচ্ছেন আমি দেখলাম যে মিক্সড দর্শক, ঠিক যেরকম আমরা আগে দেখতাম। মানে সেখানে যেমন কলেজের স্টুডেন্টসরা রয়েছে, আশপাশের স্থানীয় লোকজন রয়েছেন, ঠিক তেমনই সিনেমা বোদ্ধা, যারা আমরা যাদেরকে সিনেমা বোদ্ধা বলি, তারাও রয়েছেন, এবং তারা বাইরে বেরিয়ে রীতিমতো বেলাইনটা নিয়ে আলোচনা করছেন। ঠিক একই ঘটনা ঘটলো মানিকবাবুর মেঘ নিয়ে। সেখানে যারা দেখলেন সেই দর্শকদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই, কোনো সেগ্রিগেশন নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে মানিকবাবুর মেঘ চলেছে সেখানে সেখানে তারা দর্শকরা হল ভরিয়ে দিয়েছে। তাহলে দর্শকরা হলে যাচ্ছে না এটা যেমন একদিকে ঠিক, আবার দর্শকরা হলে যাচ্ছে এটাও একদিকে ঠিক।
তাহলে আমরা আমাদেরকে ফিরে আসতে হবে চন্দনদার কথাতে, যে কন্টেন্ট। আজকে চন্দনদা মানিকবাবুর মেঘে 100 ফুট উড়ে গিয়ে দুজনকে ঘুষি মেরে 200 ফুট উঠে ফিরিয়ে দেননি, ফেলে দেননি। চন্দনদা একটা বেগুনি রঙের প্যান্ট লাল জামা পরে হলুদ টুপি পরে নাচেননি, তার একজন কৃপণের শাড়ি পরা নায়িকা বরফের ওপরে দৌড়ে বেড়াননি। এমন একটা গল্প যেখানে একটা মানুষ একটা মেঘের সঙ্গে প্রেম করছে, সেই সিনেমা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাকি মানুষজন হল ভরিয়ে দিয়েছেন। তাহলে আমরা কি ধরে নেব? তার মানে কে অভিনয় করছেন, আমরা কি দেখাচ্ছি সেটা বিষয় নয়, তার মানে গল্পটা কি। তার মানে দর্শক এখন গল্প দেখতে চাইছেন। আমি একটু আমাদের মানে আমার বানানো দোঁয়াশ কথায় আসি। নানা হে এখনো রিলিজ করেনি, জানি না কিভাবে নেবে। দোঁয়াশে মানুষ দেখেছেন, সেখানে শ্রীতমা আছে, অনুভব আছে, সঞ্জিতা আছে। এরা কেউই দেব, জিৎ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান নয়। এরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। অনুভব সিরিয়াল করেছে, এর আগে সিনেমা করেছে, সহবাসে করেছে, শ্রীতমা সিনেমা করেছে। কিন্তু মানুষ যখন দেখতে গেছে সিনেমাটা, তারা বেরিয়ে এসে যখন ওদের সঙ্গে কথা বলেছে, তখন কিন্তু ঝুমরি দিবাকর হিসেবেই কথা বলেছে, সঞ্জিতার সঙ্গে ঠাকুমা হিসেবেই কথা বলেছে। মানে মানুষের মাথায় এখনো ওদের নাম দুটো দিবাকর এবং ঝুমরি হিসেবেই রয়েছে। আমার সঙ্গে কথা বলতে গেলে লোকজন বলছে যে ওই যে দিবাকর মানে অনুভব, ঠিক এটা বলছে। তার মানে কন্টেন্টটা ম্যাটার। আমরা যতক্ষণ না পর্যন্ত দর্শককে কন্টেন্ট দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত দর্শক দেখবে না। তাহলে কি বহুরূপীতে খুব ভালো কন্টেন্ট, খাদানে আরো ভালো কন্টেন্ট? না, ওখানে আবার স্টার কাস্ট আছে, ওখানে স্টারদেরকে দেখতে যাওয়ার একটা চাহিদা আছে। খাদানে দেব আছে, তাকে দেখতে যাওয়ার চাহিদা আছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো একটা সিনেমা, সেইটা দেখতে যাওয়ার বিষয় আছে, যে বাংলায় যদি সাউথ ইন্ডিয়ান সিনেমা বানানো হয় তাহলে কেমন হবে। বহুরূপী একদম বড় একটা গ্র্যান্ডার নিয়ে বানানো একটা সিনেমা, এবং পোস্টার অনুযায়ী সর্বকালীন একটা রেকর্ড করেছে, ব্লকবাস্টার মুভি একটা। সেখানেও কন্টেন্টটা ভালো। যদি কন্টেন্ট ভালো না হতো, লোকে দেখতে যেত না। আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করছিলাম ইন্দ্রনীলার সাথে, যে এই জায়গাতে হায়দ্রাবাদে সিনেমা নিয়ে একটা উন্মাদনা আছে। এখানে সিনেমা রিলিজ হলে ওই পুজোর, কলকাতার পুজোর সময়কার মতন ব্যারিকেড করে দর্শককে আটকে লাইন দিয়ে ভেতরে ঢুকাতে হয়, বড় বড় সমস্ত কাট আউট লাগানো হয়। এখানে কলকাতায় এটা নেই। কিছু কিছু সিনেমার ক্ষেত্রে আছে। দেবের সিনেমা রিলিজ করলে মাঝে মাঝে ওরকম হয়, শাহরুখের সিনেমা রিলিজ করলে হয়। কিন্তু সেই উন্মাদনাটা না থাকলেও মানিকবাবুর মেঘ দেখতে লাইন পড়ে, বেলাইন দেখতেও লাইন পড়ে। তার মানে মানুষ অ্যাকচুয়ালি কন্টেন্ট চাইছে। এই কন্টেন্টটুকু যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি, তাহলে প্রশ্নটা তৈরি হবে না ভবিষ্যতে। তার কারণ এই সময় দাঁড়িয়ে শ্রমিকের মতন একজন শক্তিশালী পরিচালক, অভিনন্দনের মতন শক্তিশালী পরিচালক, তারা কিন্তু বাংলা ছবির মূল ভাষাটাকেই বদলে দিতে শুরু করেছেন। অর্থাৎ বাংলা ছবিতে যেমন খুব কঠিন কন্টেন্ট থাকবে এবং সেটাকে খুব সরল ভাবে দর্শকদের কাছে পৌঁছানো হবে, এই বিষয়টার একটা নতুন অভিমুখ এনারা তৈরি করেছেন। আশা করা যায় ভবিষ্যতে, এখন যারা এই মুহূর্তে যারা সিনেমা বানিয়ে ফেলেছেন 50টা, 60টা, 70টা, তাদের তো ক্রিয়েটিভিটি ক্রমশ কমবে। এই মুহূর্তে যারা আসছেন সিনেমা বানাতে, তাদের নতুন যে ভাবনাগুলো দর্শকদেরকে আবার হলমুখী করবে, এটা নিশ্চিত। আমি চলে যাব সুমিতা শ্রীতমা। আমি খুব একটা আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কথা বলেছি, রিলিজ নিয়ে কথা বলেছি। গল্প ভালো হোক না হোক, একটা খুব বড় কাজ করে প্রমোশন, একটা সিনেমার প্রমোশন। তাহলে কি আমাদের কি করা দরকার? আমাদের প্রমোশনে বেশি মানে প্রেশার দেওয়ার দরকার, আরো ভালো প্রমোশন হোক, না কোথাও একটা গিয়ে ভাবা দরকার আরো ভালো সাপোর্ট থাকুক? যেরকম আমি বলবো হায়দ্রাবাদ, যেরকম আস্তে আস্তে গাড়িতে একটা ডিসকাশন হচ্ছিল, হায়দ্রাবাদ একটা খুব সাপোর্টিভ কালচার দেয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেটা মিনিস্ট্রি থেকে হোক, সেটা ইন্ডাস্ট্রি থেকে হোক, বা সেটা মাস অডিয়েন্সের পক্ষ থেকে হোক। তাহলে কি বেশি ভালো সাপোর্ট দরকার, নাকি শুধু প্রমোশনে কাজ হয়ে যেতে পারে? না, প্রথমত যেরকম সায়নদা বললো, আমাদের আগে অনেস্টলি ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তবে ওই সায়নদার কথা সূত্রেই একটু বলি যে আমরা যদি রোজ বাড়িতে ভাত ডাল মাছ ভাজা খাই, বা মাছের ঝোল ভাত ডাল খাই, তাহলে কি ভাল লাগবে?
মাঝে মধ্যে আমাদের খাদ্য রসটাও একটু পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে সবাই খাদ্য রসিক, বাঙালিরা সবাই খাদ্য রসিক। আমরা চিরকাল স্টিম মোমো খেয়েছি, হঠাৎ করে একদিন উদয় হলো গন্ধরাজ লেবু মোমো, হ্যাঁ, হামলে পরে খাওয়া শুরু হলো। আবার মানে এরকম নতুন নতুন খাবার তৈরি হয় এবং মানুষজন হামলে পরে খায়। ফিল্মটাও অনেকটা ওইরকম খাওয়ার মতোই। হ্যাঁ, আবার এত কথা বললে কিন্তু খিদে পেয়ে যাবে সবার। তো আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে, নতুন ভাষায় কন্টেন্ট তৈরি করতে হবে। ভাষা মানে বাংলা ভাষাটার পরিবর্তন বলছি না, সিনেমার তো একটা ভাষা থাকে, একটা চলন থাকে, ওই চলনটা, ওই ভাষাটার পরিবর্তনের প্রয়োজন আছে মাঝে মধ্যেই, না হলে তো একঘেয়ে হয়ে যাবে। তো এই যে পরিবর্তনটা যখন হবে, এই খাদানের কথা বললে তুমি, বহুরূপীর কথা বললে, বেলাইনের কথা, দোআঁশের কথা, প্রত্যেকটা আলাদা আলাদা স্বাদের খাওয়ার, আলাদা আলাদা স্বাদের ফিল্ম। তো সেই কারণেই হয়তো সবাই এগুলো আলাদা আলাদা ভাবে গিয়ে দেখেছে, ভিড় করে দেখেছে। কিন্তু যদি এরই রিপিটেশন, যেরকম আমাকে খুবই নামজাদা এক প্রযোজক বলেছিলেন, তুমি আরেকটা বেলাইনের মতন বানাও বা বেলাইন 2 বানাও, তখন আমাকে বলতেই হয়েছিল যে সেটা করলেই কিন্তু আমার ফেলিয়ার, আমি আর কিছু মানে নতুন কিছু দিতে পারলাম না, সুতরাং আমি নতুন কিছু বানাই বড়। তো আমাদের নতুন বানাতে হবে সবসময়। তোমার প্রশ্নটাই আসি এবার। প্রমোশনসটা খুবই প্রয়োজন। প্রমোশন আমার আমার মানে সবার তো ব্যক্তিগত মতামত থাকে, আমার মতামত এটাই যে যেই ছবিটা যেটা ডেলিভার করতে চলেছে সেই রকম ভাবে যদি প্রমোট করা হয় যে এই ছবিটা দর্শককে এটা দেবে, তাহলে দর্শক প্রথম সেট যে দর্শক, প্রথম সপ্তাহের যে দর্শক, তারা এসে আশাহত হবে না। ওই প্রমোশনটা প্রয়োজন, সবার কাছে পৌঁছানো প্রয়োজন, দর্শকের কাছে। এবং যাদের ওই ধরনের মুভি দেখতে মানে যারা দেখতে চায় তারা গিয়ে পৌঁছাবে, আশাহত হবে না, তারা কিন্তু আবার ওয়ার্ড অফ মাউথে পাবলিসিটিটা এগিয়ে নিয়ে যাবে। সুতরাং প্রমোশনটা একটা বড় ব্যাপার। অনুভব কিছু অ্যাড করবে? না, আমি চাইতাম সাপোর্ট। অন্য কথা বলছিল আমার কানে। আমি একটা জিনিস বলবো, এটা মানে যেহেতু শ্রমিকরা খাবার নিয়ে কথা বলেছি, ওটা নিয়ে আমি একটু কন্টিনিউ করবো যে আমি আরসালানের বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। এবার আমার প্রেফারেন্সটা, আমি কি আরসালানে বসে আরসালানের বিরিয়ানি খেতে ভালোবাসি, না বাড়িতে টিভির সামনে প্লেটের মধ্যে, একটা স্টিলের প্লেটের মধ্যে ভরে একটা কোল্ড ড্রিঙ্ক পাশে রেখে পা জোর করে বসে আমি খেতে ভালোবাসি। এটা আমার ব্যক্তিগত প্রেফারেন্স। আমি প্রমোশনসের টাইমে আমরা যাই, লোকজনকে বলি বাংলা সিনেমা সাপোর্ট করো, কি সাপোর্টটা এরকম, ওরা নিজেদের মতন সিনেমা যাদের দেখা তারা ঠিক দেখে নিচ্ছে। আজকে বেলাইন যখন অ্যাপেল টিভিতে এসছে, অ্যাপেল টিভিতে অনেক লোকেরা দেখেছে যারা হলে গিয়ে দেখেনি। আমি বলছি আমি চালচিত্র দেখিনি, আমি প্রতিমদার খুব বড় ফ্যান। এবার আমি ভাবছি যে চালচিত্রর কালকে স্ক্রিনিং আছে, আমি কি প্রাসাদে দেখবো না 21 তারিখে হইচইতে চলে আসবে। আমি 4K তে, আমার বাড়িতে একটা এলজির 55 ইঞ্চ ইউএইচডি টিভি আছে যেটার ওলেড ডিসপ্লে, আমি খুব শান্তি করে এসি চালিয়ে বাড়ির মধ্যে দেখবো। এটা তো কমপ্লিটলি আমার প্রেফারেন্স যে আমি কিভাবে সিনেমাটা দেখতে চাই, এখানে অডিয়েন্সের কোনো দোষ নেই, নাম্বার 1। আর নাম্বার 2, চন্দনাঙ্ক যেটা বললো যে আজকে মানিক বাবুর মেঘের মতন একটা সিনেমা যখন ভালো ব্যবসা করে, তখন আরো 4টে অ্যাভিনিউ খুলে যায় ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমি এটাও একটু কন্ট্রাডিক্ট করবো সাইন্দার সাথেও, যে আমার কিন্তু আমি মানে হোল হার্টেডলি চাই যে খাদানের মতন একটা সিনেমা ওয়ার্ক করুক, আমি হোল হার্টেডলি চাই আর কি বহুরূপী ওয়ার্ক করুক, প্যারালালি আমি বেলাইন চাইবো ওয়ার্ক করুক। কারণ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে জুনিয়র সিনিয়র সবাই মিলে, আজকে আমিও যখন সিরিয়াল করছিলাম আমার ঠিক উল্টো দিকে, মানে আমি জিতে করছিলাম, সেম স্লটে উল্টো দিকে স্টারে চন্দন আঙ্কেলের সিরিয়ালটা চলছিল। তো আমাদের কন্টিনিউয়াসলি চন্দন আঙ্কেলের সিরিয়ালের টিআরপিটা বেশি থাকতো, আমাদের একটু কম থাকতো, তো চলতো। কিন্তু এট দ্য সেম টাইম আমি দোমাসের মতন যদি কাজ করি, আমিও বলছি যে চন্দন আঙ্কেল তো আমার থেকে এত সিনিয়র হয়েও আমরা প্যারালালি কিন্তু ওই কাজটাও করছি। এবার আমাকেও টাকার জন্য করতে হচ্ছে,
এবার ওভারঅল ইন্ডাস্ট্রি যখন একটা ফাইন্যান্সিয়ালি ড্রিভেন হয়ে যায়, যখন সবাই চেষ্টা করে যে আমরা টাকাটা কি করে করব, এখানে আমাদের একটা কমিউনিটিতে আমরা এই ডিসকাশন গুলো করি যে যা পাবো করবো, কোনো রকমের আগে আমরা কি করতাম না, এই প্রজেক্টটা ভালো না, এই প্রজেক্টটা স্ক্রিপ্ট ভালো না, ডিরেক্টর ভালো না, আগের কাজটা ভালো না, এখন এই ভেদভাবটা করা আমরা বন্ধ করে দিয়েছি। আমি বিং আ পার্ট অফ ইয়াং ডিরেক্টর, ইয়াং অ্যাক্টার্সদের মধ্যে আমি বলছি আমরা ওটা করছি না, কারণ কাজের সংখ্যা এতটাই কমে গেছে যে আমাদের কাছে সেই অপশনটা আর নেই। যে যা ক্যারেক্টার বলতে আমরা ডিসাইড করে নিয়েছি আমরা করবো, আমরা ডিসাইড করবো না ভুল খারাপ টাকা দিলে আমরা করবো, কারণ আমাদেরকে রেগুলার বেসিসে সার্ভাইভ করতে হবে। এবার আর্ট এখান থেকে কিন্তু অনেক আলাদা, তার মানে কি সবাই চেষ্টা করছে না? এভরিবডি ইজ ডুইং দেয়ার পার্ট, এভরিবডি ইজ ট্রাইং টু মেক আ গুড ফিল্ম। আজকে বেলাইনের মতন যখন একটা ফিল্ম সাকসেসফুল হচ্ছে, জেনুইনলি হয়তো শ্রমিকরা জানেও না আমরা আলাদা করে পার্টি করছি লিটারালি যে বেলাইন সাকসেসফুল হয়েছে, কারণ আমরা জানি যে এই থিয়েটার গরম আছে, এই মুহূর্তে আর একটা বেলাইন মতন একটা সিনেমা ওয়ার্ক করে যাবে। এই পার্টিটায় আমাকে ডাকা হয়নি কেন? সেটা আলাদা করে আমরা করি, যে আমরা সেলিব্রেটটা করি যখনই একটা ফিল্ম ওয়ার্ক করে। কিন্তু হ্যাঁ, এই যে প্রমোশন যে ব্যাপারটা আজকে মানে সরি চন্দন আঙ্কেল এটা বলছি, কিন্তু আজকে মানিক বাবুর মেঘের জন্য আজকে অনির্বাণদার গানটাও খুব বড় একটা ফ্যাক্টরিং করেছিল একটা মাস লোকেদের জন্য। আজকে বোধায়নদাও যে ছোটাছুটিটা করেছে, বা বেলাইনও যে ছোটাছুটিটা হয়েছে প্রমোশনে, ওয়ার্ড অফ মাউথ এই দুটো ছবিরই এত ভালোভাবে ছড়িয়ে গেছিল যে বেলাইনে ওয়ার্ড অফ মাউথ তো প্রচন্ড ভালো হয়েছে। হ্যাঁ, তো এই এই প্রমোশনটা তো মেজরলি টাকা খরচা করে যেটা খাদান করছে, দ্যাট ইজ কমেন্ডেবল, মানে উচিত। আজকে গিয়ে গিয়ে ওই লেভেলের ডেডিকেশন একটা প্রডিউসার যখন দেখাচ্ছে নিজের প্রজেক্ট নিয়ে, দ্যাট ইজ কমেন্ডেবল। বাট এট দ্য সেম টাইম আজকে বেলাইনের মতন, মানিক বাবুর মেঘের মতন সিনেমা যখন ওয়ার্ড অফ মাউথে এতটা ছড়িয়ে যাচ্ছে, অন দ্য টপ অফ দ্য চেরি এতগুলো ফুড অ্যান্ড আরো এত ইনভেস্টমেন্ট ইন দ্য ফিল্ম, মানে মেন্টাল ইনভেস্টমেন্ট ইন দ্য ফিল্ম, সবাই খুব চেষ্টা করে এই সিনেমাটাকে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার পেছনে বাজেটারি ব্যাপারটা নেই, মানে বাজেটারি হলে তো আরো বেটার হতো হয়তো প্রমোশনটা, কিন্তু ওয়ার্ড অফ মাউথই ওই সিনেমাগুলো ছড়িয়ে যায়। এবার আমরা অ্যাজ এন অডিয়েন্স চাইলেও গিয়ে ওই সিনেমাগুলো হলে দেখতে পারি না অনেক সময়, কারণ ধরো আজকে 2 মাসের মতনই একটা সিনেমা যখন আমরা রিলিজ করেছি, তখন যে টাইমিং গুলো আমাদের কাছে বাই সেকেন্ড উইক ছিল, সেই টাইমিং গুলো অডিয়েন্সের জন্য সম্ভব নয় যে দেখা। আজকে যে টালিগঞ্জে থাকে সে 12:30টার রাজারহাটের শো কে দেখছে না, তো আমরা ওদেরকে দোষ দিয়ে দিতে পারি না যে কেন তোমরা হলে গিয়ে সিনেমা দেখছো না, কেন ওটিটিতে আসার ওয়েট করছো। কমপ্লিটলি দেয়ার পার্সোনাল। আমি চন্দন আঙ্কেল কিছু বলবেন? আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে এই যে এত তামঝাম করে এত কষ্ট করে হল রিলিজটা কি বন্ধ করে দেওয়া উচিত? না, এই সিনেমাগুলো তো ওয়ার্ক করছে। আজকে সত্যি কথা বলতে বেলাইন বা আরো আর একটা সিনেমা আমি ভুলে যাচ্ছি, মাঝখানে আরেকটা সিনেমা খুব ম্যাজিক্যালি ওয়ার্ক করলো থিয়েটারে। দোস্তজি তো অনেকটা টাইম হয়ে গেছে, বাট হ্যাঁ এটা আমাদের গল্প থিয়েটারে ওয়ার্ক করেছে। এবার প্যারালালি যখন বোপাঙ্কালের সিনেমা রিলিজ করেছে আইকো পোয়াই, অত থিয়েটারে ফুটবল হয়নি। তো সেলিব্রিটি কালচার বলে কি এখন সত্যি কিছু নেই সেরকম ভাবে। হ্যাঁ, একটা হয় যে দেব দৌড়াদৌড়ি করে দেব একটা প্রমোশন করছে যে সবাই হলে টেনে নিয়ে যাচ্ছে, আলাদা স্বাদ। এই দেখতো ওটাই যে আজকে ইমিডিয়েটলি আমি যদি এখন বিরিয়ানি খাই, আমার রাত ধরেও আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না, আমার হয়তো আবার 1 সপ্তাহ পর করবে বা 2 সপ্তাহ পর করবে। তো ওটাই ওই সিনেমা। আমি প্রমোশন নিয়ে তো ডেফিনেটলি বলছি। নর্মালি আমরা যে ধরনের ছবি দেখে থাকি, আমরা যদি ভাগ করে থাকি তাহলে একটা হচ্ছে মেইন স্ট্রিম ছবি, আরেকটা হচ্ছে অন্য ধারার ছবি। অন্য ধারার ছবির গুলো দেখতে গেলে মেইনলি দেখি আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, যেগুলোর বাজেট কিন্তু অনেক কম মেইন স্ট্রিম ছবির থেকে। এবার কি হচ্ছে, মেইন স্ট্রিমে যে ধরনের ছবি হচ্ছে সেই ছবির অনেকগুলো জনার থাকছে। দর্শক কিন্তু প্রত্যেকটা ছবির প্রত্যেকটা জনারের কিন্তু আলাদা আলাদা দর্শক আছে, এবং তাদের নিজস্ব এক একটা এক্সপেকটেশন থাকে। যে আজকে আমি কোনো যদি থ্রিলার ছবি দেখতে যাই তাহলে আমি একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকবো, আমি যদি হরর দেখতে যাই একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকবো, কমেডি দেখতে গেলে একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকবো। বাংলা ছবির হলে দর্শক কম কেন? সব ছবির ক্ষেত্রে কিন্তু না, কিছু কিছু ছবির ক্ষেত্রে ওয়ার্ক করেন। এবার প্রমোশনের ব্যাপারটা বলছি,
অনেক মেইন স্ট্রিম ছবির, বড় বাজেটের ছবির খুব ধুমধাম করে প্রমোশন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি হলে ছবিটা চলছে না, ব্যবসা করতে পারছে না। কেন? কারণ মানুষ যে এক্সপেকটেশন নিয়ে ছবিটা দেখতে ঢুকছে সেটা ফুলফিল হচ্ছে না, এক্সপেকটেশনটা হার্ট হচ্ছে মানুষের। এবং কোথাও হয়তো এটা এটা গিয়ে মানুষের মধ্যে কি হচ্ছে, এরকম একটা ছবি থেকে হচ্ছে, এরকম দু তিনটে ছবি থেকে হচ্ছে, মানুষের মধ্যে এটাও একটা অনীহা তৈরি করার কারণ যে ভোর কি দেখতে যাব, সেই তো ওই দেখবো, মানুষের এই আশাটা হত হচ্ছে। আবার অন্যদিকে যদি অন্য ধারার ছবি বলি, যেটা নিয়ে বারবার এখানে কথা হচ্ছে, যে ছবিগুলো এখানে এসেছে, জোয়াস এসেছে, মানিক বাবুর মেঘ এসেছে, বেলাইন এসেছে, সেই ছবিগুলোর ক্ষেত্রে যেহেতু বাজেট কম, সত্যি সেইভাবে ওই অর্থে প্রমোশন হয়নি। যেটুকু মানুষ হলে এসেছেন সেটুকু কিন্তু মুখের কথাতেই এসেছেন। এবার মুখের কথাতে এসেও যেটা অনুভব করলো, এটা খুব ভালো পয়েন্ট বললো, যে হল পাওয়া যায় না। এমন এমন সময় হল দেওয়া হয় যেখানে সত্যি মানুষের সময় নিয়ে গিয়ে দেখায়। এবার হলে যদি ছবিটা না চলে, তখন কোনো হলে ছবিটাকে রাখতে চায় না, যে না এই সপ্তাহে তো এত বিক্রি হয়েছে, পরের সপ্তাহে এত বিক্রি হয়েছে, কি করে পরের সপ্তাহে রাখবো, না না এই জায়গায় অন্য ছবি আনবো। কিন্তু এই মানে সঠিক ছবি যেগুলোর প্রচার আরো বেশি হলে, বা যেগুলোর বাজেট একটু বেশি থাকলে, আরো প্রচার হলে, মানুষের কাছে পৌঁছলে হয়তো সত্যি হলে এসে মানুষ দেখতে পেত। যেরকম আমরা দোয়াশের সময় বেশি হল পেলাম না, বা সঠিক সময় পেলাম না, যেই জন্য ছবিটা বেশি দিন হলে থাকলো না। উল্টো দিকে মানিকবাবুর মেঘ এবং বেলাইন অনেক দিন হলে চলেছে এবং মানুষের মুখে মুখে ছড়িয়েছে, দোয়াশের কথাও ছড়িয়েছে। আর একটা জিনিস খুশি, তুমি যেটা বললে সাপোর্টের কথা, হ্যাঁ সত্যি দর্শকের ওই সাপোর্টটা বা দর্শকদের মধ্যে উন্মাদনাটা সত্যিই দরকার। সেটার জন্য হয়তো আমাদের বাংলা ছবি দায়ী যে আমরা ধরে রাখতে পারিনি আমাদের দর্শকদের মধ্যে ওই মানে উন্মাদনাটা। সেটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাইকে একসঙ্গে এসে, মানে মেইন স্ট্রিম ছবি হোক বা অন্য ধারার ছবি হোক, অন্য ধারার ছবিতেও যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে কিভাবে প্রমোশন করা যায় অন্যভাবে, সেইগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত, যাতে আমরা মানুষ অব্দি পৌঁছতে পারি। আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের অন্য ধারার ছবি যেগুলো হয়ে থাকে, ছবির দর্শক কলকাতার মধ্যেই আটকে থাকে, তার কারণ কলকাতার বাইরে ওই হলগুলো অব্দি পৌঁছয় না। এবং আরেকটা সমস্যা, অনেক গ্রামগঞ্জের মানুষ যাদের কাছে টেলিভিশনের অ্যাক্সেসটা রয়েছে, সিনেমা হলের অ্যাক্সেসটা নেই, বাট মোবাইলের অ্যাক্সেসটা রয়েছে, সিনেমা হলের অ্যাক্সেসটা নেই। আমি একটু গ্রামের দিকে চলে গেলে সেখানে হয়তো একটা সিনেমা হলে পৌঁছতে গেলে মানুষকে অনেক কিলোমিটার গিয়ে সিনেমা হলে যেতে হয়। কাজে কোনো একটা ছবি বানালেই আমি সেটা সবার কাছে পৌঁছতে পারছি না, সবার অব্দি পৌঁছতে পারছি না, এটা একটা অনেক বড় সমস্যা। তো আমি জানি না এটার সমাধান কিভাবে হবে বা কি হবে। চন্দন আঙ্কেল, না এই সাপোর্টের কথা উঠলো না, সম্ভবত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ছবি বানিয়েছে পশ্চিমবঙ্গের সরকার, মানে বামফ্রন্ট 25টা ছবি সরকার বানিয়েছিল। সম্ভবত 88 সাল থেকে শুরু, না 86 সাল থেকে শুরু করে টানা 2006 পর্যন্ত 25টা ছবি বানিয়েছিল, সুতরাং সাপোর্ট একটা ছিল ওখানে। কিন্তু আমার প্রশ্নগুলো একটু অন্য জায়গায় যাচ্ছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আজকে প্রযুক্তি যেখানে গিয়ে পৌঁছচ্ছে, আর 5 থেকে 7 বছর বাদে এইখানেই কেউ খালি চোখে থাকবেন না, সবাই বিয়ার ক্লাস করবেন, কারণ আর কিচ্ছু করার দরকার হয়ে পড়ছে না। আমাদের হাতের এই মোবাইলগুলো আবার ফেলে দিতে হবে, আবার একটা জাঙ্ক তৈরি হবে, এবং সেটা ডেঞ্জারাস জাঙ্ক তৈরি হবে। সেক্ষেত্রে নতুন যে মানে প্রযুক্তি, সেই প্রযুক্তি অনুযায়ী সিনেমা এবং সেই প্রযুক্তি অনুযায়ী সিনেমা দেখার ধরন, এই দুটো বোধহয় পুরোটাই পাল্টে যাবে। এবং পাল্টে যাওয়ার কারণে সিনেমা হল এটা বোধহয় অবসলিউট একটা জায়গায় পৌঁছবে। সেটা কিন্তু এখন থেকেই ভাবা দরকার। আর ভাবা যেটা দরকার যে সেক্ষেত্রে তাহলে মানে প্রমোশন করবো কি করে, যদি সিনেমা হলই না থাকলো, অথচ প্রচুর পরিমাণে কম্পিটিশন হচ্ছে। কেননা আমার নিজের মনে হয় তখন প্ল্যাটফর্মগুলো, এই সিনেমা রিলিজের প্ল্যাটফর্ম তৈরি হবে কিছু কিছু, যারা শুধু সিনেমা রিলিজের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সারা বিশ্ব জুড়ে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, মানে আগে কেউ কল্পনাও করতে পারতো না, আমাদের আমাদের এক ক্যামেরাম্যানকে নিয়ে খুব মুশকিল, শীর্ষ রায়, তাকে যেই বলা হয়
যে আমার না 4টে ক্যারেক্টার আছে, এরকম একটা ছোট ঘর, হ্যান ত্যান। ও বলে 15 মিনিট, বলে 15 মিনিট আর্টিস্ট। তার একটা বড় কারণ হচ্ছে ডিজিটাল মিডিয়াম। এখন সেলফোনেও যে সমস্ত ছবি তৈরি হচ্ছে এবং সারা বিশ্ব জুড়ে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সত্যি সত্যি ভাবতে হবে আগামী 10 বছরের মধ্যে যে বড় পরিবর্তনটা আসছে ডিপসিক বেরিয়ে যাওয়ার পরে। ডিপসিক বেরিয়ে যাওয়াটা একটা যে কত বড় 22শে জানুয়ারি পৃথিবীর ইতিহাসে একটা বড় ঘটনা, কিন্তু অনেকেই সেটা বুঝে উঠতে পারছেন না। আর এর সব শেষে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অসদিচ্ছা। অসদিচ্ছা বলাটা ভালো, অসদিচ্ছা। যে সিনেমা টিনেমা পরে দেখা যাবে, আগে এই আমার ইউনিয়নের লোকেদের কাজ দিই, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার তাকে টাকা নেই, অথচ সে ভালো ছবি তো বানিয়ে ফেলতে পারে, কিন্তু 170 জনকে তাকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না একদম ঠিক যেভাবে ভারতবর্ষ থেকে শেষ জানুয়ারি মাসে 22,00,000 কোটি টাকা নিয়ে ফরেন ইনভেস্টার্সরা চলে গেছে এখান থেকে, ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গ মানে এই রাজ্যসভায়, এই লোকসভায় দাঁড়িয়ে হিসেব দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 262টা কোম্পানি চলে গেছে, তার মধ্যে 32টা কোম্পানি শেয়ার মার্কেটে ছিল, তার মানে হচ্ছে তারা বড় কোম্পানি। এবার তারা চলে যাওয়া মানে হচ্ছে প্রডিউসার চলে যাওয়া, কিন্তু আসলে আমাদের তো। সুতরাং এই ভাবনাগুলোকে ভেবে আমাদের মানে আগামী 10 বছরের প্ল্যানটা এখন থেকেই, বিশেষ করে এই ছেলেদের মাথায় এখন থেকেই তৈরি হচ্ছে, এবং তারা অন্য রকমের ছবি করবে, প্রযুক্তিগত ক্ষেত্রেই পাল্টে যাবে। তো হাততালি হয়ে যায়। চন্দনদার এই প্রযুক্তিকে মাথায় রেখে সিনেমা বানানোরটা নিয়ে আমি সামান্য একটুখানি বলি। বিদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে আইম্যাক্স মুভি তৈরি হচ্ছে। একদম হ্যাঁ, এখানেও হচ্ছে, কিন্তু এটা শুরু হয়ে গেছিল বিদেশে বেশ কিছুদিন আগে। আইম্যাক্স তৈরি হচ্ছে, এবং আমি সেদিনকে একটি জার্নালে দেখছিলাম, একটা ছোট ওই খবর বেরিয়েছিল, সেটা হচ্ছে চন্দনা যেটা বললেন, ভিআর এর জন্য আলাদা করে সিনেমা বানানো হচ্ছে, ঠিক আছে? তো এই যে প্ল্যাটফর্ম গুলো, এই প্ল্যাটফর্ম গুলো যত আসতে থাকবে, তখন হয়তো রিলিজটা মানে সিনেমা হলে রিলিজটা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। তখন হয়তো শ্রমিকের কাছে আবার একটা রিকোয়েস্ট যাবে, প্লিজ বেলাইন 3.0 বানাও। एक और बार DDLJ हो जाए টাইপের একটা কোশ্চেন এটা। আচ্ছা, আমি একটা অন্য বিষয়ে আসি এবার। অনুরাগ কাশ্যপ কিছুদিন আগে, কিছু মাস আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, যেখানে অনুরাগ কাশ্যপ কারেন্ট বেঙ্গলি ফিল্মসকে ঘটিয়া বলেছিল। হ্যাঁ, ঘটিয়া বলেছিল। তো হঠাৎ বাংলা সিনেমাকে ঘটিয়া বলার কি কারণ হতে পারে, এবং এটা কি না না সেটাই কি? আমার প্রশ্ন হচ্ছে যে কনটেক্সটটা কি ছিল? কারেন্ট সিচুয়েশন অফ বেঙ্গলি ফিল্মস। না, আমি যতদূর জানি যে অনুরাগ শুরুই করেছিলেন হচ্ছে আমরা কাদের থেকে ফিল্ম বানাতে শিখেছি বলে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ফলত সেই তিন দেবতাকে নিয়ে আগে আলোচনা হয়েছে। হ্যাঁ, মৃণাল সত্যজিৎ ঋত্বিককে নিয়ে আগে আলোচনা হয়েছে, হ্যাঁ, রাজ কাপুরকে নিয়ে আলোচনা হয়েছে, বিমল রায়কে নিয়ে আলোচনা হয়েছে, ডেফিনেটলি। তার পার্সপেক্টিভে বলেছে ঘাটিয়া হ্যাঁ। ফিল্ম। হ্যাঁ, সুতরাং আলোচনা যদি করতে হয় তাহলে ওই পুরোটাকে ধরে করতে হবে, হঠাৎ করে। হ্যাঁ, এটা হ্যাঁ। মানে আমার মনে হয় না ঠিক হবে। আমি এ বিষয় নেই। আচ্ছা, না আমি জিজ্ঞেস করছি সেইটাকেই ধরে, সেটা কি আমাদের, সেটাকে আমরা কনসিডার করবো পার্সোনাল ওপিনিয়ন, না সেটা আমরা কনসিডারেশনে নেব কি না কন্টেন্টকে কোয়েশ্চেন করা হচ্ছে নাকি? না মানে কিছু ইদানিংকালে দেখছি আমি অনেকেই বলছেন যে বাংলা সিনেমা এখনো পর্যন্ত সেই সত্যজিৎ রায়কে এসেই থেমে আছে। হ্যাঁ। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল সেন এখানে এসেই থেমে আছে।
না, থেমে নেই। যদি থেমে থাকতো তাহলে এটা মানিকবাবুর মেঘ তৈরি হতো না, যদি থেমে থাকতো এটা বেলাইন তৈরি হতো না। বাংলা সিনেমা সাবালক হচ্ছে, বাংলা সিনেমা এগোচ্ছে, আরো এগোবে না। তাহলে তো আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি, যে এই মধ্যিখানে 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত খুব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে রবিশঙ্কর বল বলে একটি লোক, সে সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পর ব্রাত্য বসুতে এসে গেল। ঠিক তেমনি তার মাঝখানে এত অজস্র বড় বড় মানে আমাদের মাস্টারমশাইরা রয়েছেন, ঠিক তেমনি ঋতুপর্ণ ঘোষকে বাদ দিয়ে দিলে কি বাংলা সিনেমার খুব ইয়ে হয়? অপর্ণা সেনকে বাদ দিয়ে দিলে হবে, অঞ্জন দত্তকে বাদ দিয়ে দিলে হবে। এমনকি আমি বলছি, ঠিক যার কথা বললো, যে কারণের জন্য এখনো ওগুলো বিক্রি হয়ে যায়নি, মানে এই আমাদের স্টুডিও গুলো বিক্রি হয়ে যায়নি, ওই স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, এরা না থাকলে স্টুডিও গুলো বিক্রি হয়ে যেত। এদের বাদ দিয়ে কেবলমাত্র তা নয়, সময় পাল্টাচ্ছে, তার সেই অনুযায়ী নতুন নতুন ডিরেক্টর আসছেন। আপনি ভাবুন না যে লতা মঙ্গেশকর 50 বছর গান গেয়েছেন, তার মানে প্রতি 10 বছর অন্তর অন্তর নতুন নতুন মিউজিক ডিরেক্টর ঢুকছেন তাদের নতুন নতুন দাবি নিয়ে। তা তিনি যদি সেই এখনো ওইখানে পড়ে থাকতেন তাহলে কি আর হতো? আমার মনে হয় মানে আমরা অতীত থেকে শিক্ষাটা নিতে পারি, কিন্তু আমাদেরকে তো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। ফলে আমরা ওইরকম মানে সত্যজিৎ রায়তে গিয়ে শেষ, তারপরে আর কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এটা বলাটা মনে হয় ঠিক হয়নি। মানে এই কনটেক্সটে বলা হয়ে থাকলে এটা একদমই ঠিক হয়। একটা প্রশ্ন আছে চন্দ্রবাবুকেই করছি, আর আপনাকেও বলছি, যেহেতু সত্যজিৎ রায়ের নামটা এলো, আপনি একটা বিতর্কিত না, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আমাদের সাধারণ বাঙালির ধারণা যে সত্যজিৎ রায়টা শেষ হয়ে গেছে। তো একটা ধারণা বোধহয় সঠিক, সত্যজিৎ রায়ের মতোই ডাইরেক্টরের যে লেয়ারটা ছিল, সেই লেয়ার কিন্তু এখন আমরা দেখতে পাই। এটা যেমন ধরুন বাংলা সিনেমা ইনফ্যাক্ট কয়েকটা লেয়ারে খুব সমৃদ্ধ ছিল। একটা হচ্ছে কমেডি, আর একটা ছিল চিলড্রেন মুভি, আর ছিল বাংলার গ্রাম বেস্ট। এখানে সত্যজিৎ রায়ের মুভিগুলো যে আমরা সিরিয়ালি দেখি, সেখানে এই প্রত্যেকটা লেয়ারকে কিন্তু সত্যজিৎ রায়ের ক্যামেরা ঘুরে বেরিয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে সত্যজিৎ রায় কাজ করেছে। এখানে কিন্তু আজকালকার ডাইরেক্টররা, বিশেষ করে যারা আজকালকার অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টররা, তারা কিন্তু একটা জায়গাতেই থেমে আছে, মোস্টলি আরবানাইজ। এখন বাংলা মুভি যেটা আমরা দেখি মোস্টলি আরবানাইজ। হাসির গল্প তো মুছেই গেছে, হাসির সিনেমা আমরা আর বাংলাতে পাই না। বাড়ি থেকে আসার সময় আমার নাতনিকে নিয়ে যখন আসছিলাম, এখানে অনেক বুঝিয়ে টুঝিয়ে এনেছি, বললো এখানে কি চিলড্রেন্স মুভি নেই? আমি না, তোমাদের জন্য আলাদা করে তৈরি করতে হবে। কিন্তু সত্যজিৎ রায় কিন্তু সেই জিনিসটায় একটা মানে বিরাট ধাক্কা দিয়েছিলেন, যে তিনি সব ধরনের মুভি করতে সক্ষম। আমরা সেই রকম ডাইরেক্টর বোধহয় এখনো পেতে বাকি আছে, আমার পার্সোনাল ধারণা। আপনাকে আপনাকে নমস্কার জানিয়েই বলি, এরা সবাই সময়ের ফসল, সবাই। রাজনৈতিক আধিপত্য কি আছে তার উপর নির্ভর করে থাকে সাংস্কৃতিক আধিপত্য কেমন হবে। আপনি আজকের পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশীয় সাংস্কৃতিক আধিপত্যই হবে, তার কারণ রাজনৈতিক আধিপত্যটা উত্তরপ্রদেশীয় আধিপত্য। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 40 থেকে 70 সেই সময়টা এমন একটা সময় ছিল সামাজিক অবস্থানে, যে অবস্থান থেকে এই সবাই, আর একটা সলিল চৌধুরী আমরা এই মুহূর্তে পাবো না। আমি বলতে চাইছি যে এরা সে সময় ধীরে ছিলেন, তার দুটো বড় কারণ আমার মনে হয়েছে। এক হচ্ছে ওই সাংস্কৃতিক আধিপত্যটার চেহারা বজায় ছিল, কারণ পাশাপাশি যারা ছবি করছিলেন তারা তো খুব দূরে ছিলেন নাকি। আপনি যদি বাংলা ছবি, সেই সময়কার বাংলা ছবি দেখেন, তাহলে সত্যজিৎ বাবুর গল্প যেভাবে চলতো তার থেকে যে খুব দূরে তাদের, কারণ সাহিত্য নির্ভর ছবি। এবার সত্যজিৎ বাবু সাহিত্য নির্ভর ছবি করতেন, ফলত যে খুব দূরত্বে অবস্থান করতো আমাদের তৎকালীন সময়ের বাংলা ছবি, তা নয় কি। ফলত এই সাংস্কৃতিক আধিপত্যটা ছিল বলেই, আর সেই সাংস্কৃতিক আধিপত্যটা ক্রমশ 90-এর পর থেকে পাল্টেছে সারা বিশ্ব জুড়েই। তার ফলে এখন যে ধরনের ছবিগুলো হচ্ছে,
আপনি কল্পনা করতে পারবেন না, এটা আপনাদের জানার কথাও নয়, যে এই এদেরকে যখন ছবির জন্য টাকার জন্য বেরোতে হয় তখন তাদের কি কি প্রশ্ন শুনতে হয়। সেই প্রশ্নগুলো নিয়েই একটা সিনেমা হতে পারে। মানে আপনি ছবি করবেন সমুদ্রে, সে বলবে চলো গিয়ে একটুখানি রেকি করে আসি পাহাড়ে, তোমার কোনো বান্ধবী নেই। আপনি ছবির স্ক্রিপ্ট হাতে কারো কাছে গেছেন, সে বলছে যে আপনার কি ওই যে সর্ষের বিজ্ঞাপন পেয়ে গেছেন তো আপনি, মানে আমি বিজ্ঞাপন জোগাড় করে নিয়ে তারপর ওনার কাছে যাব, তারপর উনি বলবেন যে আচ্ছা ঠিক আছে দেখছি, রেখে যান। এবং রেখে যাওয়ার পরে যেটা হবে, আপনি অবাক হয়ে তাকিয়ে দেখবেন ওই একই রকমের গল্পের ছবি রিলিজ করেছে অন্য একটা লোক, ডিরেক্ট করেছে, কিন্তু প্রডিউসার উনি। এই ঘটনাগুলো না তখন একদম ছিল না, একদম ছিল না। মানে আমি আপনাকে বলছি যে আমার বিরল সৌভাগ্য হয়েছিল মাধবী চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার। তো মাধবী চক্রবর্তীকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন কি সিনেমায়। তাতে বলেছিলেন যে কঠিন দিনের থেকে হচ্ছে কোন জায়গাটা থেকে আমার এখনো বুক কাঁপে, সেটা হচ্ছে এই বসুস্থির উপরের একটা বসন্ত ক্যাবিন আছে, ওই বাড়িটা দেখলে আমার এখনো বুক কাঁপে। তার কারণ সুবর্ণরেখা রিলিজ করেছে, এপাশে রিলিজ করেছে, এবার ঋত্বিক ঘটক ওনাকে মাঝখানে বসিয়ে বাবু বলুন তো কার ছবিতে ভালো বেশি ভালো অভিনয় করেছে, আমার ছবিতে না আপনার ছবিতে। এটা তখন ছিল, মানে সত্যজিৎরা একটা ছবি করেছেন, তরুণ মজুমদার থেকে শুরু করে চিদানন্দ দাশগুপ্ত থেকে শুরু করে সবাই মিলে একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে এই ছবিটা দেখুন। এটা এখন সম্ভব নয়। তার ফলে আপনি যা বলছেন একদম আমি আপনার সঙ্গে ৩০০% একমত, কিন্তু তার পেছনে যে সামাজিক পরিবর্তনটা ঘটে গেছে, যে রাজনৈতিক পরিবর্তনটা ঘটে গেছে, সর্বোপরি পুঁজি যে ভাষায় কথা বলছে এখন, সেই ভাষার সঙ্গে এই ভাষা অনুযায়ী ছবি হতে বাধ্য। আপনি বাচ্চাদের ছবি তৈরি করতে চাইলে লোক নেই, জিজ্ঞাসা করে দেখুন, লোক নেই, কেউ দেবে না আপনাকে, টাকাই দেবে না। হ্যাঁ দেবে, কিছু কিছু ওই তৃণমূলের এমপি এমএলএ কাউন্সিলর যারা আর পারছে না রাখতে টাকা, তারা দেবে। তারা এখন সিরিয়ালে এসে টাকা খাটায়। আপনারা যে সিরিয়াল দেখেন না, তাদের পার্ট প্রডিউসার হয় তারা। পথের পাঁচালী যে স্বাধীনতা উত্তর সমস্ত সবুজ রঙের দিয়ে আবার আপনি দুটো নাম বললেন দেখুন, বিধানচন্দ্র রায় একেবারে ছিল না এটা বলা যায় না, কারণ সত্যজিৎ রায় বা মৃণাল সেন এদের জীবনে কিন্তু এমার্জেন্সিটাও এসেছিল। না সেসব আসবে, কিন্তু রাজনৈতিক প্রভাব চিরকালই আছে নিজেদের এগেন্স্টে ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক আধিপত্যটাও এত বড়ভাবে ছিল যে যার ফলে সেটা সম্ভব হয়েছে। এখন আপনি কোনো সাংস্কৃতিক আধিপত্যটাই খুঁজে পাবেন না, যেখান থেকে দাঁড়িয়ে এই ছবিগুলোর প্রতি মানুষের কোনো আস্থা থাকে। আপনি ভাবুন, যে রাজ্যে ৮,২০০ স্কুল বন্ধ হয়ে গেছে, সে রাজ্যে চারপাশে খালি দেখতে পাচ্ছেন মল হচ্ছে আর এই হচ্ছে, সেইখানে আপনি কি করে আশা করছেন যে এই কোনো ৮,২০০ স্কুল বন্ধ হয়ে গেছে মানে কি হচ্ছে, লেখাপড়াটা হচ্ছে না? যদি লেখাপড়াটা না হয়ে থাকে তাহলে তারা আশাপূর্ণা দেবী কোত্থেকে বুঝবে? তারা যা দেখছে হোয়াটসঅ্যাপে দেখছে আর ফেসবুকে দেখছে, আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কি আসে আপনিও জানেন আমিও জানি, বা আমরা দুজনেই জানি না, এরা জানে। ও এমন শব্দ হচ্ছে কান বন্ধ করে দিয়ে। আমি আপনার কথার উত্তরে বলি, চন্দনদা যেটা বললেন যে সত্যি সত্যি প্রডিউসার পাওয়া যায় না, এই দোঁয়াশটা বানানোর আগে থেকে আমি 4 কিশোর কিশোরীর গল্প, 4টে বন্ধু, 2টি মেয়ে 2টি ছেলে, যাদের গড় বয়স হচ্ছে 15 থেকে 17, সেরকম একটা গল্প একজন ডক্টরের লেখা, ডক্টর সজল সুরের লেখা, সেইটা নিয়ে আমি বহু লোকের কাছে গেছিলাম, বহু লোকের কাছে। এমনকি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা করবো বলে
ষষ্ঠীটাকে সঙ্গে করে নিয়ে আমি গিয়েছিলাম দুজনের কাছে, টাকা দেয়নি, বলেছি এসব ছবি কেউ দেখবে না, ছবিতে এনি প্লাইটন পড়বে না। হ্যাঁ, এনি প্লাইটন যদি মানে আপনি ভেবে দেখুন, আপনার বয়স থেকে শুরু করে আমার বয়স পর্যন্ত, এমনকি এর বয়স পর্যন্ত এনি প্লাইটন পড়েনি, তাও সেটা আবার চাদরের তলায় লুকিয়ে লুকিয়ে, যাতে বাপ্পা এই তো এরাও পড়ে। শ্রমিকের কিছু বক্তব্য আছে। আমি একেবারে অন্য লাইনের কথা বলবো, মেয়ে লাইনের কথা বলবো। এক তো উনি যেগুলো বললেন সেগুলো একেবারে খাঁটি কথা। আমার একটা ছবি আমি বহুদিন ধরে চেষ্টা করছি, বাচ্চাদের নিয়ে ছবি, বাচ্চাদের জন্য ছবি, একেবারে এখনো পর্যন্ত প্রডিউসার পাইনি। সকলের গল্প ভালো লাগে। এই বেলাইও যেরকম আমি 2015-তে লিখেছি, 2024-এ রিলিজ হচ্ছে, তার মানে বুঝতে পারছেন 9টা বছর একটা ছবি করতে গেলে সময় লাগবে। এখন তো লেয়ার্ড গল্প আপনি বলছেন, এটাও লেয়ার্ড গল্প, আপনি দেখবেন, হোপফুলি আগামীকাল দেখবেন। তো দেখলে আপনার কাছ থেকে তখন জানতে পারবো আপনার লেয়ার্ড লেগেছে না খুব বেসিক লেগেছে। কিন্তু প্যারালালি আরেকটা কথা বলি, ভালো ছবি এখনো হয়, সবার কাছে পৌঁছয় না। হ্যাঁ, ভালো ছবি এখনো হয়, সবার কাছে পৌঁছয় না। তবে মানুষ তো আমরা, আমাদের না ওই পুরোনো চাল, ওল্ড ওয়াইন, একটু ওই দিকে ঝোঁকটা থাকে। আজকে এখানে যতজন রয়েছে সবাইকে জিজ্ঞাসা করা হোক, সবার কাছে কিশোর কুমার ফেভারিট। এরপরে ওদের জেনারেশন, তারা কিশোর কুমার না, ওদের পরের জেনারেশন মেবি, হ্যাঁ, তারা যখন এই বয়সটায় আসবে, আপনাদের বয়সে আসবে, তখন বলবে অরিজিৎ সিং কিন্তু ভার্সেটাইল ছিল। আপনারা বলবেন যতই অরিজিৎ সিং আসুক, কিশোর কুমারের কাছে কেউ নেই। এটা চলবে, মানে যুগ যুগ ধরে এই পরিবর্তনটা আসবে। তবে একটা জিনিস হচ্ছে, এখন স্যাচুরেশন এত বেশি, এত কন্টেন্ট, এত সিনেমা, এত ওয়েব সিরিজ, যে এর মাঝখানে ভালো কাজ কিন্তু হারিয়ে যায়। তখন তুলনামূলক কম হতো, তাই জন্য ভালোটুকুই হতো, অযোগ্যদের ভিড় কম ছিল তখন, সেই জন্য ভালো জিনিসগুলো মানুষের চোখে পড়তো। আমি মানে আমি জানি না কাউকে ক্ষুণ্ণ করলাম কিনা, কিন্তু যা যা আমার মনে হচ্ছে সেইটুকু বললাম আর কি। সবার কাছে আমাদের আবেদন থাকবে, আগামীকাল আপনারা বেলাইন, দোঁয়াশ, নানাহে এই সিনেমাগুলো দেখুন। আমরা চেষ্টা করেছি বানাতে একটু অন্য ধরনের ছবি। দোঁয়াশ মানিকবাবুর মেঘ, আমরা সবাই মিলে চেষ্টা করেছি অন্যরকম ভাবে বানাতে। দোঁয়াশ একেবারেই গ্রামের ছবি, সুন্দরবনের ছবি। বেলাইনটা দেখুন, শেষটা আমাদেরকে বুঝতে পারবেন না বেলাইনটা কেন শুরু হয়েছিল। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। ঠিক প্রশ্ন নয়, আমরা যতটুকু, যদিও আমরা কলকাতায় থাকি না, জন্মসূত্রে কলকাতায়, যতটুকু খবর দেখি টিভিতে, সিনেমা বানানো একটা ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা। এই সৃষ্টিশীলতায় যদি অতিরিক্ত রাজনীতি ঢুকে যায়, তাহলে সৃষ্টিশীলতা কোনোদিন সৃষ্টিশীলতা থাকে না। প্রতিটা স্টেপে আমরা যেটা দেখি আর কি, প্রচন্ড রাজনীতি। যতটুকু নিউজ পাই, মাঝে মাঝে নিউজ চলে আসে, নিউজ দেখে নাম্বার ওয়ান। আর অবশ্যই চন্দনদা যেটা বললেন, কন্টেন্ট ম্যাটার্স। আজকে এখানে যদি কোনো মুভি রিলিজ হয়, তার দুদিন আগে থেকে লাইন পড়ে, এবং এক একটা টিকিটের দাম হচ্ছে 2000 রুপিস। কমন পিপলের পারচেজিং 2000 রুপিস সার্টেন মুভিজ। এবং দুদিন আগে থেকে লোকেরা দুরাত্রি ধরে তেলুগু ফিল্ম দেখার জন্য লাইন দিচ্ছে, হলে গিয়ে দেখছে। দে আর নট ওয়েটিং ফর যে কবে ওটিটিতে হবে, কবে ওটিটিতে হবে। নাম্বার 2 হচ্ছে, এই যে দর্শক কমে যাচ্ছে, পেছনে কিন্তু একটা কলকাতা দিয়ে খালি বিচার করলে হবে না, কিন্তু এর একটা আর্থ সামাজিক একটা এফেক্ট আছে। কিরকম আমি বলি, একটা ভালো মুভি, আমি যদি আমার ফ্যামিলিতে আমি 4 জন লোক থাকি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, দেখতে গেলে 400 টাকা টিকিট, বাকি সব মিলে 2000 টাকা আমার খরচা করতে হবে। সেইটা কতজন এফোর্ড করতে পারবে? মেনলি সাবাব এরিয়াতে, নট কলকাতা। আপনার একটা মুভি হিট করতে গেলে খালি কলকাতার লোক দেখলে কিন্তু হবে না।
সেটা অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ওয়েস্ট বেঙ্গল। ওখানে যদি আপনার মুভি চলে, আম আদমি গ্রামের লোক তারা যদি দেখে তবে একটা মুভি কিন্তু হিট হবে। তো কত পার্সেন্টেজ এটা এফোর্ড করতে পারে। কিন্তু এখানে আপনি যদি দেখেন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে ইভেন যে সাবাব যেগুলো আছে, মানে আমি যদি তেলেঙ্গানাটাকে হায়দ্রাবাদ থেকে ছেড়ে দিই, এছাড়া আপনি সাবাবগুলোতে দেখেন, যেমন ধরুন এখান থেকে ওয়ারাঙ্গল, নালগোন্ডা, তারপর কাকিনাড়া, রাজবন্দি, রিচ পিপলস আর দেয়ার, দে হ্যাভ প্লেন্টি অফ মানি, দে ডোন্ট মাইন্ড টু স্পেন্ড 3000 রুপিস টু ওয়াচ এ গুড মুভি। কিন্তু আমাদের ওখানে কিন্তু নেই, এবং এটার পেছনে কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক যে অবনতি হয়েছে, কমন পিপুলের মানুষের হাতে যে পয়সা নেই যে আমি একটা মুভি দেখতে যাবো, 2000 টাকা খরচা করবো ফ্যামিলিকে নিয়ে, আমরা করছি। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর রিজন। এর থেকে বরঞ্চ আমি একটা ঘরে বাড়িতে মাংস ভাত আনবো, খাবো, ফ্যামিলির সাথে পুরো একটা মুভি দেখবো, অথবা আই উইল বি ওয়েটিং ফর এ ডে হোয়েন দ্যাট সেম মুভিজ উইল বি রিলিজ ইন দ্য ওটিটি। আপনি একদম ঠিক বলেছেন। আমি একটা মানে মাঝখানে কন্ট্রাডিক্ট করতে গিয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে সামারাইজ করলেন তাতে আমি সহমত। বাংলায় বাংলার সিঙ্গেল স্ক্রিন গুলোতে যেগুলো গ্রামে গঞ্জে রয়েছে সেগুলো কিন্তু খুবই কম, মানে 60 টাকা, 100 টাকা, 30 টাকা এরকম হচ্ছে টিকিট এখনো। বারাসাতে, দুঃখের সঙ্গে বলছি, বারাসাতে একটা হল হাউসফুল গিয়েছিল যখন বেলাইন, 3টে শোই হাউসফুল বেলাইন যখন চলছিল, কিন্তু আজকে সেই হলটা বন্ধ, মানে তার পরে পরেই বন্ধ হয়ে গেছে। ওরা বন্ধ করেই দিত, সামহাও ওই ফিল্মটা চলছিল বলে তখন চালিয়েছিল আর কি। তো সিঙ্গেল স্ক্রিন গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সব শুধু একদম একদম আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক আর্থসামাজিক চারটেই দেখতে হবে। আপনার যদি 1000 জন দর্শক যদি থাকে, ইট ইজ অলওয়েজ বেটার আপনার 50,000 দর্শক 50 টাকা ফিস কেটে দিচ্ছে। আমরা আমাদের আর একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে সাউথ ইন্ডিয়ান ছবি এত ব্যবসা করে, তার পেছনে ওদের একটা সিনেমা দেখার সংস্কৃতি তো বটেই, সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওরা অবসরে প্রচুর ব্যবসা করার একটা জায়গা তৈরি করে। আমরাও কিন্তু পারতাম, কারণ 6th লার্জেস্ট মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমরাও পারতাম না তা নয়, কিন্তু চেষ্টা আমরা করি। আমরা আমাদের যারা ব্যবসা করেন, সেরকম অবাঙালি হোক বাঙালি হোক, যারাই করেন সিনেমা নিয়ে, তারা এটা করেন। আমাদের আরো একটা বড় কারণ আছে সিনেমার ক্ষেত্রে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই আপনাদের সাউথ ইন্ডিয়ায় যারা সিনেমাতে টাকা লগ্নি করেন, তারা সেই টাকাটাকে নিয়ে আবার অন্য কোথাও চলে যায় না, যে টাকাটা ফেরত আসে ওটা আবার সিনেমায় লগ্নি করে। এমনকি বোম্বেতেও তাই। আমাদের এখানে তো কাঁচা নর্দমা পাকা করিয়া আমি 1 লক্ষ টাকা পাইয়াছি, চলে এলাম, দাদা একটু সিনেমায় একটু হবে না ব্যবস্থা, বলে চলে এলাম। তো আমাদের এটাও একটা খুব বড় কারণ যে আমরা আমাদের লগ্নি এমন ভাবে আমরা ভাবিনি যে যেটাতে অবসর তৈরি করতে পারবো। মানে সারা বিশ্ব জুড়ে এত বাঙালি আছে, কেন আমরা পৌঁছতে পারবো না? কারণ তাদের কাছে কেন ভুল আমরা পৌঁছতে পারছি না, মানে আমরা সেভাবে তৈরি করিনি আমাদের যে ব্যবসার ইয়েটা, প্ল্যাটফর্মটা ওটা তৈরি, যেটা বাকি মানে আমি বলবো ইস্টার্ন জোনটাই তৈরি নেই সেভাবে। খুব যদি ভালো করে তাকিয়ে দেখেন, সাদার্ন জোন তৈরি হয়েছে, ওয়েস্টার্ন জোন তৈরি হয়েছে, কিন্তু ইস্টার্ন জোন, নর্দার্ন জোন এইভাবে ব্যবসাটাকে দেখেই কখন। মানে এটা যে সিনেমাটা যে একটা আলাদা ব্যবসা হতে পারে এটাকে দেখেই। আর ওই বললাম যে যদি টাকা পায় সঙ্গে সঙ্গে সেটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন আমরা জানাবো, শেষের দিকে এগোচ্ছি আমরা। আপনারা যে এই ধরনের সিনেমা করছেন, নতুন নতুন করে উৎসাহ নিয়ে আসছেন, ধন্যবাদ। আমরা জানি অনেক চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হয়, এবং ভেরিয়াস এক্সটার্নাল ফ্যাক্টর। আমাদের সিনেমা বানানোর উৎসাহটা তো আপনারা। আমরা হচ্ছে প্রবাসী বাঙালি, আমরা আপনাদের জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে আমরা একটু ভালো সিনেমা দেখতে পাবো। থ্যাংক ইউ। এটা একটা ফার্স্ট কথা।
হায়দ্রাবাদেও আমরা দেখেছি বা এখানেও বহু সিনেমা হল ভেঙে দিয়েছে, যে ওখানে ওরা রেসিডেন্সি কমপ্লেক্স বা অন্য কিছু বানিয়েছে। কিন্তু তার সাথে সাথে বহু মল ওরা বানিয়েছে, যেখানে ভিড় তো প্রচুর ভিড় হয়। আমি সেখানে মাঝে মাঝে ভাবি, আমরা বাঙালিরা কি একটু ওই চিন্তাধারা কি আমাদের সেই সেকেলে পেয়ে গেল? We want a spark of the story which gives us the spirit to go to the hall. হ্যাঁ ঠিক আছে, একটা স্পার্কই একটা সব ডিরেক্টররা বা প্রডিউসাররা চান, একটা গুড স্পার্ক মেক্স এ গুড স্টোরি, দ্যাটস হোয়াট পিপল সে। হ্যাঁ হ্যাঁ, বাংলা ছবির ব্যবসা আপনি যদি দেখেন তাকিয়ে কোনোকালেই ভালো ছিল না। এমনকি উত্তম সুচিত্রাও সেই ব্যবসাটাকে অতদূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি। আমাদের ব্যবসা বরাবরই ভীষণ রকম ভাবে কম মাত্রাতেই হয়েছে। মানে এখন যদি আজকের তারিখে বোম্বাদা বা দেব যে টাকাটা রোজগার করে, যদিও সিনেমার থেকে ওই টাকাটা রোজগার করে না, মাচা থেকে করে, কিন্তু যাই হোক, যে টাকাটা রোজগার করে উত্তম বাবু 3টে ছবিতেও সেটা ভাবতে পারতেন না। মানে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বহুবার বহু রকম ভাবে, যেহেতু সুযোগ ছিল, জিজ্ঞাসা করেছি যে অর্থনৈতিক ভাবে আপনারা যে সময় হিরো ছিলেন বা আর এখনকার হিরোদের মধ্যে অর্থনৈতিক তফাৎটা কোথায়? উনি বলেছিলেন 10 গুণ বেশি। আমি তখন বলেছিলাম যে টাকার অবমূল্যায়নটাও তো 10 গুণ বেশি হয়েছে, তাহলে সেই তুলনায় কি একই রকম থেকে গেল না? বললো না রে, বুঝতে পারছিস না, একটা সিনেমা করলে 30,000 টাকা কেউ যদি অফার করে, তাহলে বাড়িতে দোতলা তোলার জন্য লোকজনকে বলে দিই আমরা যে 30,000 টাকা, পরের ছবিতে 30,000 টাকা দেবে বলেছে। এরকম একটা অবস্থা ছিল। এখন দেখি আমাদের ব্যবসা কোনোকালই ভালো ছিল, বাংলার ছবির ব্যবসা কোনোকালে। আপনি যদি অহমিয়া ছবির দিকে তাকান বা ওড়িয়া ছবির দিকে তাকান, আমাদের ইস্টার্ন জোনেরই সিনেমার ব্যবসা খুব একটা ভালো না। আমার মনে আছে ছোটবেলায় আমরা খুব ছোট ছিলাম, চেম্মিন ওইসব দেখার জন্য বাবা মা আমাদেরকে দিয়ে যেত, তোরা দেখ, সি এনজয় দ্য ফিল্ম, হাউ দে আর মেড, হোয়াট ইজ দ্য স্টোরি, সেইসব মনে পড়ে। ওরা দক্ষিণ ভারতের প্রথম থেকে একটা ছিল, দে আর পলিটিক্যাল, আপনি বললেন পলিটিক্যাল নয়, দে আর পলিটিক্যাল, বাট মানে ভীষণ লাইন দিয়ে সবাই দেখতো। আমার মনে হচ্ছে we are all waiting to see some very good story. Yes, content is king and we all like the content. Thank you for being here. Thank you so much to all the panelists.